ফিরে এলাম বিরতির পর। আমি বিশ্বদীপ মৈত্রর কাছে আসবো। বিশ্বদীপ, আপনি আমাকে বলুন যে আপনারা পাঞ্জাবে ক্ষমতায় এসেছেন, কিন্তু দিল্লি দিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রার পথ পুরোটাই মসৃণ ছিল এমন নয়। কেজরিওয়াল শুরু করেছিলেন আন্না হাজারের হাত ধরে, তারপর একের পর এক নেতা তার দলে এসেছেন, কিন্তু টিকতে পারেননি, চলে গেছেন। কুমার বিশ্বাস থেকে শুরু করে অনেক উদাহরণ দেওয়া যায়। কোথাও কি কেজরিওয়ালের বিশ্বাসযোগ্যতা নিজের দলের মধ্যেই, নিজের পার্টির মধ্যেই এবং সর্বোপরি জনসাধারণের মধ্যে কিছু ভালো কাজ তো অবশ্যই করেছেন। মহল্লা ক্লিনিক, সুময়দা বললেন যে শিক্ষাক্ষেত্রে যেটা আতিশি করেছেন, একটা বড় বিপ্লব ঘটিয়ে দিয়েছেন মানিশ সিসোদিয়া। হ্যাঁ, তো কিন্তু কোথাও একটা কি মানুষের যে ভোটার, আপের যে ভোটার, একদম নিম্নমধ্যবিত্ত, রাস্তার ঠেলাওয়ালা, সবজি মান্ডির লোকজন এবং বস্তির লোকজন, যেখানে কোথাও কি কংগ্রেস প্রভাব বিস্তার করছে বা সংখ্যালঘু মন বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, যেটা দিল্লির দাঙ্গা হয়ে গেল? না বিশ্বদা, যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা একটা মুভমেন্টের মাধ্যমে এসেছিলাম এবং আমাদের রাজনীতিটা ওখান থেকেই পরিচয় পায় এবং সাধারণ জনগণ একটা বিশ্বাস দেয় যে হ্যাঁ একটা পরিবর্তন দরকার, একটা 11 বছর আগে একদম এবং তবে থেকে আমরা শুরু করি কাজ যে একটা বেসিক ফেসিলিটি যদি আমরা মানুষকে দিতে পারি, যেটা সাধারণ সবাই চায়, যে ভালো স্কুল, ভালো হেলথ, এবং সেইটা দেখো আজকে ভালো স্কুল, ভালো হেলথ, তারপরে বিভিন্ন যে কাজগুলো আমরা করে গেছি বিভিন্ন সময়, লোকেরা আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং আজও অবধি এখনো অবধি আমরা আছি এবং সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। যমুনার দূষণ নিয়ে কি বলবেন আপনি? দেখো যমুনার দূষণে তোমরাও ভালো জানো যে অ্যাকচুয়ালি আমরা 2020 পর কোভিড টাইম চলে এসেছিল, তো কোভিড পিরিয়ডে অলরেডি 1.5 বছর একটা নষ্ট হয় এবং তারপরে ইডি সিবিআর যে বিজেপির একটা প্ল্যান ভাবে সম্পর্ক, হ্যাঁ কারণ হচ্ছে তোমরা যদি টপ লিডার্সদেরকে আমরা যদি জেলে পুরে দিই তাহলে আমাদের কাজগুলো করবে কে? আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো ইনস্ট্রাকশন সেখানে হট করে একটা জায়গায় থামিয়ে দেওয়া হয়, তো সেখানে একটা ডিলে হয়েছে। আমি একটু বিষয়টা শেষ করে দিই, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা এটাই বলছি যে আমাদের অলরেডি কাজ আরো শুরু হয়ে গেছে, বিভিন্ন ট্রিটমেন্ট প্লান্ট আর কি অলরেডি আমাদের এস্টাবলিশও হয়ে গেছে দিল্লিতে, বোধহয় প্রায় 72% হয়ে গেছে। তো আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেখবে যমুনাতে রীতিমতো ভালো কাজ হয়ে যাবে। ভালো যদি ক্ষমতায় আসেন, যদি আমরা আসছি কালকে, কোনো ডাউট নেই। মহল্লা ক্লিনিক বন্ধ হয়ে গেল কেন? আমি বলি মহল্লা ক্লিনিকেরও একটা গল্প আছে। মহল্লা ক্লিনিক বন্ধ হয়নি, মহল্লা ক্লিনিক চলছে। যে জায়গায় সমস্যাটা হতো মেডিসিন অনেক সময় কি হয়েছে সেন্ট্রাল, কারণ এলজির আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন পুরো, আর এইদিকে আমাদের টপ লিডার্সরা জেলে, তো সেই সময় কিছুই না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সমস্যা তৈরি হয় যে ক্ল্যারিফিকেশন থাকে, ঠিক আছে, টেন্ডার বা এগুলো যেগুলো প্রসিডিওর হয় ওখানে একটা সমস্যা থাকে, তবু সেগুলো টোটাল জিনিসটা দাদা মিটে গেছে। এখন কিন্তু মহল্লা ক্লিনিকে রীতিমতো ভালো পরিষেবা আবার স্টার্ট হয়ে গেছে। একদম এটা বেসিক্যালি ফ্যাক্ট দিচ্ছি আমি তোমাকে। ইভেন এডুকেশন যেটা বলো, তুমি জানবে যখন মানে আগের আমাদের প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প, ওনার স্ত্রী যখন এসেছিল যে স্কুল দেখার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট তখন দিল্লি গভর্নমেন্টে কিন্তু স্কুল দেখাতে নিয়ে গেছিল, গুজরাটের নয়। তো তার মানে কি আমাদের দিল্লি স্কুল যে এতই ভালো, বিজেপি নিজে আমাদেরকে সেখানে আমাদের সার্টিফাই করছে। আমি একটা জিনিস বলার চেষ্টা করি, বিজেপির 3টে পয়েন্টের দিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন বাজেট দেখছিলাম আমরা বারবার ভাবছিলাম সবাই যে এটা বিহারের জন্য বাজেট। আমরা ভুলে যাচ্ছি যে দিল্লির ডেমোগ্রাফিতে এখন পূর্বাঞ্চল মানে বিহারি পপুলেশন ইজ হিউজ, যার জন্য বিজেপি মনোজ তিওয়ারি বা রবি কিষণকে সামনে একদম, ফলে বিহারের প্যাকেজ দিল্লিতে এফেক্ট করেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে মুসলিম ভোট, যেটা অবশ্যই আপের ব্যালেন্সিং ফ্যাক্টর ছিল, প্রচারে গিয়ে পূর্বাঞ্চলের জন্য আলাদা ঘোষণা হয়েছিল। অ্যাবসলিউটলি। তো আমরা যদি ভোটিংয়ের প্যাটার্নটা দেখি তাহলে দেখবো যে বালমিরান, যেটা মুসলমান অধ্যুষিত, যেখানে আপের এমএলএ আছে, সেখানে সবচেয়ে কম ভোট পড়েছে। যেখানে দিল্লি ক্যান্টনমেন্ট, সেখানে 14% প্লাস ভোটিং হচ্ছে। অর্থাৎ আমি যদি ওই হিন্দু এলাকায় বেশি ভোট পড়ছে, মুসলমানরা ভোট দিতে নামছেন না বা পারহ্যাপস কংগ্রেসকে ভোট দিচ্ছেন। থার্ড, আমি অন্তত আমার পার্সপেক্টিভে বলবো, বিমলদা সেটাতে বা বিজেপি সেটাতে রিয়াক্ট করতে পারেন, সেটা হচ্ছে যে আফটার দ্য কুম্ভ ক্রাইসিস বা অথবা বিফোর দ্যাট, যোগী যে অতিরিক্ত হিন্দুত্বের লাইনে যাচ্ছিল, সেখান থেকে আরএসএস এবং মোদি যে সফট হিন্দুত্বের লাইনটা তৈরি করেছেন এবং দিল্লিতে যতটা আরএসএস এফোর্ট দিয়েছে সেটা বোধহয়
রেজাল্ট দিতে পারে। দিল্লিতে কিন্তু মোদি প্লাস আরএসএস, এখানে কোনো উগ্র হিন্দুত্ব নেই। যোগী ইজ এ অ্যাবসেন্ট প্লেয়ার হিয়ার। দুটো নরম হিন্দুত্ব একসঙ্গে যখন লড়ছে তখন মাইনরিটিরা কংগ্রেসকে ভোট দিয়েছে, তাহলেই গেল। আমি আমি আসছি অভিষেকের কাছে। অভিষেক, কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা আমার জানা নেই, কারণ গতবার কংগ্রেস পায়নি, খাতা খুলতে পারেনি। সম্ভবত 62 আর 8 ছিল, 8টা বিজেপি পেয়েছিল, 62টা আপ পেয়েছিল। এই ভোট ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তো প্রশ্নের মুখে ফেলে দিল। একদিকে কংগ্রেস একা, অন্যদিকে আপের পাশে সবাই। আচ্ছা, আপের পাশে সবাই, এই অর্থটাতে আমি ওখানে আছি। তার আগে তোমাকে একটা ডেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। 2013-তে যদি তুমি দেখো না, কংগ্রেস 8খানা মাত্র সিট পেয়েছিল, ভোট পেয়েছিল 24.6%। অন দ্য কন্ট্রারি আপ পেয়েছিল 28টা সিট, ভোট পেয়েছিল 29.5%। কেন এই প্রশ্নটা তুললাম? অ্যাবসলিউট মেজরিটির কাছাকাছি, হ্যাঁ, মানে দিল্লি হচ্ছে 4টে মিউনিসিপ্যালিটি, 4টে মিউনিসিপ্যাল ইলেকশনের ভোটটাকে তুমি যোগ করলে একটা দিল্লি বিধানসভার ভোট হয়। সেখানে যে কটা সেগমেন্টে আলোচনা করলাম, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করলাম না, সেটা হচ্ছে পাঞ্জাবি ভোটটা কোথায় যাবে। দিল্লির পাঞ্জাবি ভোটটা একটা সময় পর্যন্ত আমাদের ক্যাপটিভ ভোটার ছিল। 1984 পরে ওই ভোটটা আমরা হারাইনি। আমি তোমার ডেটা দিয়ে বোঝাতে পারি। সেটা প্রথম আমরা হারাতে শুরু করলাম হচ্ছে 2013 সাল থেকে। তারপর দেখো গত বছরের লোকসভা নির্বাচন, আপ পাঞ্জাবে শাসন করছে, সব থেকে বেশি সিট কে পেয়েছিল বলো তো? কংগ্রেস। এবং সেখানে বিজেপি শূন্য হয়ে গেছিল। আমরা বিহারি নিয়ে আলোচনা করছি, পূর্বাঞ্চল নিয়ে আলোচনা করছি, আমরা পাঞ্জাবকে ইগনোর করছি। নাম্বার 1। নাম্বার 2, তোমাদের পকেটে আসবে ভোটটা? আশা তো করছি। দেখো, আমরা তো সবই সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। নাম্বার 2, আমরা এক্ষুনি আমার বন্ধুটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়েছি। আন্দোলনটা কি ছিল? 2G। তুমি নিজে মনে করো কটা বুঝতে কটা? দেখো, আমি তো বলে আমি সর্বোচ্চ, আমি শুরুই তো করলাম, আমি সর্বোচ্চ ডবল ডিজিট, আমি তো শুরুই করলাম ডবল ডিজিট। তাহলে তোমরা কার ভোট টানছো? ভোট আবার কারো ক্যাপটিভ হয় না, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম লিখিত স্টেটমেন্ট। তুমি এই কথাটাই উল্লেখ করছো, আমি তোমাকে এই কথাটা বলার চেষ্টা করছি। আজকে যারা বিজেপির কাছে গেছে, লোকসভায় যারা বিজেপির কাছে যায়, তারা বিধানসভায় কার কাছে যায়? সেইখানে একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করছি, যে আলোচনাটা হচ্ছে যে দুর্নীতি বিরোধী আন্দোলন, যে দুর্নীতিটাকে সুপ্রিম কোর্ট বলেছে পার্সিভ দুর্নীতি, অর্থাৎ 2G, গোলজি এবং একটা চার্জশিট হয়নি। অন দ্য কন্ট্রারি আমরা দেখে নিয়েছি বিনোদ রায়, কিরণ বেদি, আন্না হাজারের কি অবস্থা হয়েছে। তুমি আমাকে একটা কথা বলো যে দিল্লি মডেলের উপর দাঁড়িয়ে পাঞ্জাব সরকার গঠন করেছে, তাহলে সেখানে দাঁড়িয়ে অরিজিনালের কাছে তো সবাই আসবে, কেউ কি রিমিক্সের কাছে আসবে? একদম ঠিক। আমি মার্কেটে অরিজিনাল থাকলে কোনটির কাছে কেন? আমি সুময়দার কাছে জানতে চাইবো। সুময়দা, এই যে প্রশ্নটা বললো 10টা সিট, ডবল ডিজিট বলছে, আমি ডবল ডিজিট 10টা ধরে নিলাম। যদি 10টা সিট কংগ্রেস পেল বা 0 সিট কংগ্রেস পেল, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে দিল্লি তো হয়ে গেল, যা হওয়ার হয়ে গেল। সামনের এবছরই শেষের দিকে বিহারে ভোট রয়েছে। বিহারে যে বার্গেন কংগ্রেসের সাথে আরজেডির হবে, যদি 10টা সিট কংগ্রেস এখানে পেয়ে যায় বিরাট বার্গেন করবে, আর যদি 0 সিট পায় আরজেডি বার্গেন করবে। গতকাল লালু প্রসাদ যাদব, আপনার মনে আছে, নিজে বলেছিলেন কংগ্রেস জোর করে বেশি আসন নিল কিন্তু জিততে পারলো না, এর জন্যই বিরোধীরা হেরে গেল। বিহার ভোটে এর একটা এফেক্ট পড়বেই তো। হ্যাঁ, দেখুন, বিহার ভোটে পড়বে। তার আগে একটু বলি, কংগ্রেস যদি দিল্লিতে ভালো ফল করে তাহলে কিন্তু বিজেপি সুইপ করবে, এই অঙ্কটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না। এবার দ্বিতীয় হচ্ছে, যদি কংগ্রেস ভালো ফল করে এবং সেক্ষেত্রে তারা বিহারের ক্ষেত্রে কতটা সুবিধে পাবে, অর্থাৎ কত বেশি আসনে লড়বে, আমার মনে হয় সেই জায়গা বিহারে নেই। কারণ বিহারের রাজনীতি একটা অদ্ভুত ভাবে লালু প্রসাদ যাদব এবং তারা যেখানে আছেন, এবং তার সঙ্গে একটা বামপন্থী CPI-ML লিবারেশন, এই ধরনের দল, তাদের যে ইকুয়েশনটার মধ্যে ঢুকে পড়েছে, সেখানে কংগ্রেসের পক্ষে কিন্তু নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এবং কংগ্রেস কিন্তু যেখানে নেতৃত্ব দিচ্ছে না এবং জোটে থাকছে, সেখানে কংগ্রেসের ফলাফল বা সেই জোটের ফলাফল ভালো হচ্ছে। ঝাড়খণ্ড তার উদাহরণ, কাশ্মীর তার উদাহরণ। কিন্তু কংগ্রেস যেখানে নেতৃত্ব দিচ্ছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে বা হরিয়ানার ক্ষেত্রে, সেখানে তারা ঠিক জয়টা শেষ পর্যন্ত ছিনিয়ে আনতে পারছে না। মোটের ওপর একটা জায়গায় কংগ্রেসকে অস্বীকার করা যাবে না, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে কিন্তু তারা গত দুটো লোকসভার তুলনায় দুর্দান্ত ভালো ফল করেছে। 99টা আসন খুব কম কথা নয়। ফলে কংগ্রেস তার মতন করে তার সর্বভারতীয় পরিকাঠামোর মধ্যে লড়াই করতে হবে। কিন্তু এই নির্বাচনে খুব জেতাহারার নিরিখে বিহারে বিরাট প্রভাব তারা ফেলতে পারবে এমন হওয়ার কথা নয়। প্রভাবটা তারা ফেলবে দিল্লিতেই, এবং কংগ্রেসের বেশি ভোট
পাওয়া সবচেয়ে বেশি সুবিধে করে দেবে বিজেপির, অন্তত এই দিল্লি নির্বাচন। একদমই ঠিক। সৌম্যদা এক কথা বললেন যে কংগ্রেস 99টা সিট পেয়েছে, বিরাট বড় কিছু নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে কংগ্রেস যেখানে 1:1 অর্থাৎ বিজেপির সাথে একের বিরুদ্ধে একে লড়েছে, সেখানে কিন্তু কংগ্রেস বিরাট কিছু করতে পারেনি। যেখানে কংগ্রেস শরিক দলের উপর ভর করে শরিক দলের সাথে ইলেকশনে গেছে, সেই সব স্টেটেই কিন্তু কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে, তাই তো সুমন? 2024 লোকসভা নির্বাচন পরিষ্কার তাই। এবার হোয়াট কংগ্রেস যেটা করবার কি চেষ্টা করছে, যেহেতু যেটা তুই বললি, যেহেতু একটা ইন্ডিয়া জোটের মধ্যে চাপ ছিল যে রাহুল গান্ধীকে নেতৃত্ব থেকে সরিয়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনো, সেইটার জন্য কংগ্রেস একটা পাওয়ার ব্যালেন্স খেলছে। অর্থাৎ দেখো, আমাকে যদি বেশি চটাও তাহলে আপের মতো পরিণতি হতে পারে, আমি ভোট কেটে তোমাকে বিপদে ফেলে দিতে পারি। যে চ্যালেঞ্জটা মহারাষ্ট্রে এনসিপি ফেস করবে, কি বলে বামেরা ফেস করবে কেরালায়, বামেদের সাথে সরাসরি লড়াই, ফলে কংগ্রেস নিজের জায়গাটা ধরে রাখতে চাইছে। আমি আরেকটা পয়েন্ট বলবার চেষ্টা করবো, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। যেটা তোর প্রশ্ন ছিল যে বিহারে কি ইম্প্যাক্ট হবে। বিহারে ইম্প্যাক্ট হবে, বিহারে আরজেডির সাথে নেগোসিয়েশনে ইম্প্যাক্ট হবে না, লেফটের সাথে নেগোসিয়েশনে ইম্প্যাক্ট হবে। কারণ লেফট মানে, যেটা আবার বিমল দাবতা বলবার চেষ্টা করলেন, যে দিল্লির ভোটটা কিন্তু একটা জিনিসকে পরিণত করে দিয়েছে, এটা আইদার দক্ষিণপন্থী রাজনীতি অথবা সেন্টারিস্ট রাজনীতি। এক্সট্রা লেফট মানে তুমি সেন্টার থেকে লেফটের দিকে খুব যাচ্ছ, তার পজিশনিং খুব একটা নেই। ফলে কংগ্রেস ওই সেন্টারিস্ট জায়গাটাকে অকুপাই করবে, আর বিজেপি তো রাইটিস্ট পজিশনটা অকুপাই করেই নিয়েছে। বিমলদা, আমি এই জায়গায় আসছি যে অভিষেক আসছি আমি একদমই আসছি এক জায়গায় আসছি যে বিজেপি একসময় নরেন্দ্র মোদী বলতেন রেউডি পলিটিক্স, ডোল পলিটিক্স, এসব পলিটিক্স আমরা করি না, চলবে না। কিন্তু গত কয়েক বছর জুড়ে দেশ জুড়ে যে চর্চার বিষয় একটাই, মহিলা ভোট। দিল্লির ভোটেও সেম জিনিস, বেঙ্গল মডেল। মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি, আপ যখন বলছে 2100 টাকা দেবো, বিজেপি বলছে আমি 2500 টাকা দেবো, তাহলে এই মহিলা মনটাই কি ফ্যাক্টর হয়ে যাবে? প্রথম কথা, এটা বেঙ্গল মডেল নয়, এটা তার আগে আসামে বিজেপি সরকার কিন্তু সিলেক্টেড কিছু পরিবারকে এইরকম একটা প্রজেক্ট দিয়ে কোন সময় করেছিল? সম্ভবত 2019 সালে। এখানে বিজেপি সরকার করেছে 2020 সালে। হ্যাঁ, এর আগে 2019-এ তো বিজেপি ছিল ওখানে আসামে, এবং আমার ধারণা আসামে বিজেপি আগেই করেছিল। অরুণোদয় যোজনা আসামে যেটা হয়েছিল একটু দেখে নিতে পারে, আমি যতদূর জানি আসাম বেঙ্গলের আগে। এখন আমরা বেঙ্গলকে অনেক বেশি অনেকেই বলে, বলতেই পারে, কিন্তু আসাম আগে। তারপর এখানে বাচ্চাদের যে স্কুলে টাকা দেওয়া, তামিলনাড়ু নয় না? তামিলনাড়ু নয় না, তামিলনাড়ু ঠিক এই প্রজেক্টটা ছিল না, তামিলনাড়ু অন্য প্রজেক্ট ছিল। 2 টাকার চাল যেরকম ছিল প্রথম এনটি রামারাও চালু করেছিলেন। সব জায়গায় কতগুলো নিয়ম রয়েছে। আমি পরিষ্কার কতগুলো কথা বলি, সেটা হচ্ছে, আমি তার আগে একটু সংশোধন করে দিই। আন্না হাজারের আন্দোলনে আরএসএস যোগ দিয়েছিল, আমি ওই কথা কিন্তু বলিনি। আমি যেটা বলতে চাইছিলাম, আন্না হাজারের আন্দোলনে এমন বহু মানুষ ছিলেন যারা ব্যক্তিগত জীবনে আরএসএস করতেই পারেন, আন্দোলনতে যোগ দিতে পারেন তারা। তাই একা আন্না হাজারের আন্দোলন থেকে উঠে এসছেন অরবিন্দ কেজরিওয়াল, এই কথাটা ভুল আমি বলেছিলাম। কেন আজকে বিজেপি জিততে চলেছে, আমি সমস্ত জনসমীক্ষা ছেড়ে দিয়ে আমার নিজের রাজনীতি বিজ্ঞানের ভাবনা থেকে কতগুলো কথা বলি। প্রথম কথা, এই আম আদমি পার্টি টাইপের দলগুলো হয়তো একটু অসুবিধা হলে তৃণমূলকেও সেই একই ফলাফল ভোগ করতে হবে। সেটা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলো প্রথাগত অর্থে রাজনৈতিক দল নয়। আমরা লেফটকে যে অর্থে রাজনৈতিক দল বলি, এবং আমার হাজার বিরোধিতা থাকলেও কংগ্রেস একটা রাজনৈতিক, মানে আপনি বলছেন দেশের মধ্যে এই মুহূর্তে আপনাদের সিট হচ্ছে 240টা, একটু বেশি, 243টা না? 240ই ধরে নেওয়া। আর আপনার মতে এই যে কংগ্রেস হচ্ছে 100, তাহলে 340, আর বাদবাকি যে ধরুন 203টে সিট যার অধিকার করা আছে, কোনো রাজনৈতিক দলই নয়। ঠিক, আমার কথাটাকে আপনি উল্টো কথা, এটা হচ্ছে ভুল ব্যাখ্যা করলেন। প্রথাগত অর্থে রাজনৈতিক দল নয় আমি বলেছি। রাজনৈতিক দল কেন, নিশ্চয়ই দল, কিন্তু একটা রাজনৈতিক দল হতে গেলে তার একটা মতাদর্শ লাগে। একটা রাজনৈতিক দল হতে গেলে তার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার লাগে। সেটা বিজেপির আছে, লেফটের আছে, কংগ্রেসেরও অনেকটাই রয়েছে, কিন্তু এই দলগুলো সেই অর্থে থাকে না। এরা হঠাৎ করে আসে, হয়তো ক্ষমতায় অনেক দিনও থাকতে পারে, কিন্তু যখন এরা চ্যালেঞ্জের মুখে পড়ে এই দলগুলো কিন্তু শেষ হতে থাকে। আম আদমি পার্টির ঠিক সেই ঘটনা ঘটতে চলেছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়লে তৃণমূল কংগ্রেসেরও সেই ঘটনাই ঘটবে। সেটা কবে ঘটবে সে এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমার কথা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল অনেক
মানে একটা ইমেজ তৈরি করতে পেরেছিলেন মানুষের কাছে। অনেক মানুষের সামনে তিনি বলবেন এই করব সেই করব, এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে করেওছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। কিন্তু তারপর মানুষের সামনে যে চিত্রগুলো দেখা যাচ্ছে, যে দিল্লি একসময়ে অত্যন্ত পরিচ্ছন্ন শহর ছিল, সেই পরিচ্ছন্নতা থেকে দিল্লি সরে আসছে। যমুনার জলকে শুদ্ধ করে দেবো, সেই যমুনার দল যা অবস্থা হয়েছে সকলেই জানে। সবচেয়ে বড় কথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের মূল যেটা ইউএসপি ছিল, আমি সচ্চাই এবং ইমানদারি, কথাটা বারবার উনি বলতেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হলো। এটা মানুষের কাছে তো কি বার্তা নিয়ে যাচ্ছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আলোচনা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে, তো ইন্ডি জোট আমরা সকালবেলা দেখছি কংগ্রেস আর কেজরিওয়াল ইত্যাদি একসঙ্গে, বিকেলবেলা নিজেদের মধ্যে লড়াই। সকাল বিকেল মানে একটা নির্বাচনে একসঙ্গে থাকছে, অন্য নির্বাচনে তারা পরস্পরের সঙ্গে লড়াই করছে। মানুষের কাছে, অতি সাধারণ মানুষ আজকাল টেলিভিশন দেখে এই ধরনের আলোচনা শুনে, তাদের কাছে তো বার্তাটা যায় যে এটা একটা অদ্ভুত সুবিধাবাদী জোট, এরা কখনো পরস্পরের কাছাকাছি এসছে ক্ষমতার জন্য, কখনোই আদর্শগতভাবে আসেনি। আর লাস্ট যে কথাটা শেষ করব, দিল্লিতে বিজেপির ভোট তো রয়েছে, তা নইলে পরপর একাধিকবার আমরা লোকসভা নির্বাচনে সব জিতি না, 50-এর বেশি ভোট পাই। হ্যাঁ, তার একটা অংশ হয়তো বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিয়ে দেয়, কিন্তু ভোটার তো তারা বিজেপিরও ভোটার। ফলে যখনই তারা দেখবে যে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি ব্যর্থ হচ্ছে, সেই লোকগুলোর বিজেপিকে ভোট দিতে তো হাত কাঁপবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভোট গতবারে যা ছিল 38% ভোট, এবার সেটা জাম্প করতে পারে 48-এর মতো, যদি জনমত সমীক্ষা ঠিক হয়। আর ঠিক 48ও বলেছে, এক্সিস মাই ইন্ডিয়া 48 বলছে, আর মানে টুডেস চাণক্য তাই বলেছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের ভোট ঠিক 10% কমছে, তার সঙ্গে যদি 2% কম ভোট পড়ে, প্লাস কংগ্রেস যদি 3 থেকে 7-8-এ চলে যায়, তাহলে আমার ধারণা আম আদমি পার্টি কিন্তু এবারে 20-র নিচে নেমে আসতে পারে। আমি